নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মানি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আর.এন. টেগোর হসপিটাল কলকাতায় আছি। আজকের আলোচনা করব মেটাললেস অ্যাঞ্জিওপ্লাস্টি। একটা নতুন পদ্ধতি বলবো না, একটা নতুন ট্রেন্ড বলতে পারেন অ্যাঞ্জিওপ্লাস্টিতে, যেটা গত কয়েক বছর ধরে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠছে সারা বিশ্বে। মেটাললেস ব্যাপারটা কি? আসলে আপনারা সবাই জানেন যে অ্যাঞ্জিওপ্লাস্টি মানে আমরা ভেতরে একটা স্টেন্ট বসিয়ে আসি। স্টেন্ট মানে মেটালের একটা জালিকা বা একটা স্প্রিংয়ের মতো জিনিস, যেটা ওই আর্টারির মধ্যে, রক্তনালীর মধ্যে গিয়ে ফুলে যায় এবং সেই জালটা আর্টারিটাকে পেটেন্ট রাখে মানে তার মধ্যে ব্লকটা যাতে আর না হয়, তার মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, সেইটাকে পেটেন্ট রাখে। তো এই যে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টিতে স্টেন্ট রেখে আসছি, স্টেন্ট মানে তো একটা মেটাল, একটা ধাতু। তাহলে ধাতুর সঙ্গে আমাদের শরীরের মধ্যে তো নর্মালি এরকম ধাতু থাকে না, তাহলে তার মধ্যে দিয়ে যখন রক্ত চলাচল করছে তখন ধাতুর সঙ্গে কন্ট্যাক্ট হওয়ার ফলে রক্তের যে কোষগুলি, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেলস, তারা কিন্তু আবার ক্লট ফর্মেশন করার একটা টেন্ডেন্সি দেখা যায়। তো সেটার জন্য, সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা দেখবেন রক্ত পাতলা করার ওষুধ দিই, অ্যান্টিপ্লেটলেটস বা ব্লাড থিনার্স দিই। তো এবারে অনেক রোগীর থাকে যাদের ব্লিডিং টেন্ডেন্সি হাই, তাদের হয়তো রক্ত পাতলা রাখার ওষুধ দিলে, ব্লাড থিনার্স দিলে ব্লিডিং হতে পারে। তো এরকম অনেক সময়ই আমরা কিন্তু অসুবিধায় পড়ি বা অনেক কমপ্লিকেশন ফেস করি। যেমন ব্লাড থিনার্স দেওয়ার পরে দেখা গেল মাথায় রক্ত জমাট বেঁধে একটা স্ট্রোক হয়ে গেল। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ব্লাড থিনার্সও দিতে পারছি না, তাহলে মাথার ব্লিডটা বেড়ে যাবে। আবার ব্লাড থিনার্স না নিলে এই যে হার্টের মধ্যে আমরা একটা মেটাল রেখে এসছি, সেটার মধ্যে ক্লট করে যাবে। তো আমরা ভীষণ দ্বিধায় ভুগি এবং আমরা ভীষণ সমস্যায় পড়ি। তো যদি এমন হতো বা যদি এমন হয় যে আমরা মেটালটা রাখলাম না, মানে আমরা স্টেন্টটাকে দিলামই না, তাহলে এই কনসেপ্ট থেকে বা এই ভাবনা থেকেই মেটাললেস পিসিআই এর কিন্তু জনপ্রিয়তা বাড়ছে। যদি আমরা ইতিহাস দেখি, তাহলে যখন প্রথম অ্যাঞ্জিওপ্লাস্টি শুরু হয়েছিল তখন কিন্তু স্টেন্ট ছিল না, তখন শুধুমাত্র বেলুন দিয়ে এই করোনারি আর্টারি রক্তনালীগুলিকে, ব্লকগুলোকে খুলে দেওয়া হতো। কিন্তু তাতে কি হতো? তাতে দেখা যেত যে আবার ওইখানে একটা ব্লক হওয়ার টেন্ডেন্সি হচ্ছে। তারপরে আমরা এই স্টেন্টের আবিষ্কার হয় এবং স্টেন্ট দিয়ে আবার ব্লক হওয়াটাকে আমরা আটকে দিই। কিন্তু এখন মানুষ আবার এই ধাতুর ব্যাপারটা ভাবছে, মেটালের ব্যাপারটা ভাবছে। তো সেই জন্য নতুন কিছু উদ্ভব আসছে। কি উদ্ভব? সেটা হচ্ছে আগেকার দিনের যে বেলুন, সেটা শুধুই বেলুন ছিল। এখন আমরা কি করছি? বেলুনের গায়ে কিছু ওষুধ, কিছু মেডিকেশনস মাখিয়ে দিচ্ছি এবং সেই ওষুধটার নাম হয়ে যাচ্ছে, সেই বেলুনটার নাম হয়ে যাচ্ছে ড্রাগ ইলিউটিং বেলুন। অর্থাৎ কিনা বেলুন যে ওষুধের প্রয়োগ করছে। অর্থাৎ আমরা করোনারি আর্টারির মধ্যে গিয়ে যদি সেই ব্লকটা এই স্পেশাল বিশেষ বেলুন দিয়ে ফোলাই, তাহলে বেলুনের গায়ে লেপে থাকা ওষুধ সেখানে লেগে যাবে এবং সেই ওষুধগুলো ভবিষ্যতে ব্লক হওয়াকে আটকাবে। আমি একটা ছবির সাহায্যে একটু ইলাস্ট্রেশন দেখাই। দেখুন, এইটা মনে করুন একটা করোনারি রক্তনালী। এই রক্তনালীর মধ্যে যে হলুদ হলুদ জিনিসগুলো জমেছে, আপনারা বুঝতে পারছেন যে এটা একটা ব্লক কেন? কারণ এখানে কোলেস্টেরল, ক্যালসিয়াম ইত্যাদি জমা পড়েছে। আমরা যখন অ্যাঞ্জিওপ্লাস্টি করি, আমরা কুঁচকি থেকে একটা তার পাঠাই, যেটা এই ব্লকের মধ্যে চলে যাচ্ছে এবং এই তারের ওপর দিয়েই আমরা বেলুন পাঠাই। বেলুন ফুলিয়ে নোংরাগুলোকে দুপাশে চেপটে দিই এবং তারপরে আমরা স্টেন্ট নিয়ে যাই। স্টেন্টটা বেলুনের গায়ের ওপরে লাগানো থাকে এই রকম। যখন গিয়ে আমরা বেলুনটা ফোলাই, তখন এই স্টেন্টটা খুলে যায়, মেটালের জালিকাটা খুলে যায়। তারপরে আমরা বেলুনটা টেনে বার করে নিই এবং এই মেটালটা রয়ে যায়। এটাই আমরা বলছিলাম যে এই ধাতুটা রয়ে যাচ্ছে, এই মেটালটা, যেটা রক্তের কোষের সঙ্গে রিয়াকশন করে আবার ক্লট করতে পারে। তাহলে যদি আমরা এখানে বেলুনটা দিয়েই শুধু ফুলিয়ে দিই আর এই জালটা না রাখি, আর বেলুনের গায়ে যদি ওষুধ লেগে থাকে, তাহলে সেই ওষুধটা চারপাশে লেপে যাবে এবং ফার্দার ব্লক হওয়া থেকে আটকাবে। কি ধরনের ওষুধ ব্যবহার করা হয়? দু রকম মেনলি, সিরোলিমাস আর প্যাক্লিট্যাক্সেল বলা হয়। এই ওষুধগুলি দেখবেন ক্যান্সারে প্রয়োগ হয়। এরা কি করে? এরা সেল গ্রোথটাকে আটকায়। এদের মধ্যে এমন কেমিক্যালস রয়েছে যেটা কিনা আমাদের কোষকে আবার মানে একটা কোষ থেকে যে আরেকটা কোষ জন্ম নেয় বা বিভিন্ন কোষকে অ্যাট্রাক্ট করে, সেইগুলোকে প্রিভেন্ট করে এই ওষুধগুলো।
যেমন আমি প্যাকলিট্যাক্সেলের কথা বলছি, এখন একটা বেলুন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন প্রিভেল বলে মেট্রনিক কোম্পানির বেলুন আমরা ইউজ করি, তাতে প্যাকলিট্যাক্সেল লাগানো আছে। তাহলে আমরা এই বেলুনটি যখন আমরা ফোলাবো, ওই প্যাকলিট্যাক্সেল মলিকিউলগুলো চারপাশের যে কোষ সেখানে লেগে যাবে এবং সেই কোষগুলিকে ভবিষ্যতে বৃদ্ধি হওয়া থেকে আটকাবে। যেমন করে ক্যান্সারের সেলকে গ্রোথ হওয়া থেকে আটকায়, তেমনভাবেই এটাকে আটকাবে। তো এবং দেখা যায় যে 2 মাস 3 মাস 6 মাস অবধি এই ওষুধের কার্যকারিতা রয়ে যাচ্ছে এবং অ্যাঞ্জিওপ্লাস্টির পরে প্রথম 6 মাস কি প্রথম 3 মাসই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ওই সময়ই আবার ব্লক হওয়ার টেন্ডেন্সিটা থাকে এবং ওই সময়টা যদি আমরা আটকাতে পারি তাহলে শরীর আস্তে আস্তে রিমডেলিংয়ের মাধ্যমে তার লড়াই করার ক্ষমতায় আস্তে আস্তে ওই ব্লকগুলি ক্ষয়ে যায় এবং ওখানে আবার রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়। তো এই যে ড্রাগ ইলিউটিং বেলুন, এটার প্রয়োগ, এটার ব্যবহার ভীষণভাবে বাড়ছে। আমরা এখন ধরুন মাসে যদি 30-40টা অ্যাঞ্জিওপ্লাস্টি করি, তাহলে তার মধ্যে অন্তত 25-30টা ক্ষেত্রে আমরা স্টেন্টের সাথে এই বেলুন বা স্টেন্ট একেবারেই ব্যবহার করলাম না, শুধু এই বেলুন ব্যবহার করলাম। মানে হয়তো দেখুন 2-3টে ব্লক আছে, আমরা হয়তো একটা যেটা বেশি মোটা শিরা সেখানে স্টেন্ট বসালাম, বাকি যেগুলো সরু শিরা সেগুলো এই ড্রাগ ইলিউটিং বেলুন দিলাম। এতে আমাদের মানে কমপ্লিকেশনের চান্সও কমছে এবং এর রেজাল্ট, লং টার্ম রেজাল্ট সারা বিশ্বে যা রিসার্চ হয়েছে সেটাতে আমরা দেখছি লং টার্ম রেজাল্ট খুবই ভালো। আমার ব্যক্তিগত ইউসেজেরও মানে আমার অভিজ্ঞতাতেও, ব্যক্তিগত অভিজ্ঞতায় খুবই ভালো রেজাল্ট পাচ্ছি, পেশেন্টরা ভালো থাকছেন এবং সবথেকে বড় সুবিধা যেটা, যে প্রয়োজন হলে এই সব পেশেন্টের ব্লাড থিনার্স আমরা খুব তাড়াতাড়ি বন্ধ করতে পারছি, যেটা অ্যাঞ্জিওপ্লাস্টির পরে মিনিমাম 1 বছর 2টো করে ব্লাড থিনার খেতে হয়, সেটা হয়তো এই সব ক্ষেত্রে আমরা 3 মাসে বা 1 মাসেই 2টো ওষুধ বন্ধ করে দিয়ে একটা ওষুধে চলে আসছি, বা খুব সিলেক্টেড কেসে কোনো ওষুধও দিতে পারছি না, সেরকম সিচুয়েশানেও এটা আমাদের হেল্প করছে এবং কমপ্লিকেশানস ডেফিনেটলি মানে বিপদের সম্ভাবনা, স্ট্রোকের সম্ভাবনা এগুলোও কমছে। তো এটা সম্বন্ধে একটু আপনাদের অবগত করা। আপনারাও যারা এই রোগ নিয়ে হয়তো পরিবারের কেউ ভুগছেন, ডাক্তাররা হয়তো আপনাদের বোঝাতে পারে যে আমরা ড্রাগ ইলিউটিং বেলুনে করব বা মেটাললেস অ্যাঞ্জিওপ্লাস্টি করব, সেক্ষেত্রে আপনাদেরও এই বিষয়টা একটু জানা থাকলো আপনাদেরও বুঝতে সুবিধা হবে বা সম্মতি দিতে সুবিধা হবে। নমস্কার।